ফার্স্ট ক্লাস পর্যন্ত আমরা চ্যাপ্টার আমরা লেকচারের ফাঁকে ফাঁকে গল্প করব। আগে আমাদের স্টাডিটাকে শেষ করে ফেলি, চলো আগে কাজের কাজ শেষ করে ফেলি। আমরা চ্যাপ্টার 11 এর মাঝামাঝি জায়গায় আছি আনফরচুনেটলি। চ্যাপ্টার 11 এর নেম জেনেটিক্স। এই জেনেটিক্স এর সাথে আবার আছে এভোলিউশন। আমরা এভোলিউশনের পরে যাব, আগে জেনেটিক্স শেষ করি। জেনেটিক্স যেই কথা, হেরিডিটি একই কথা। জেনেটিক্স যেই কথা, হেরিডিটি একই কথা। তো আমাদের স্টাডিটা ছিল, আমার যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে ডেভিয়েশনস অফ মেন্ডেলস। কথা না স্যার, কথা না, একটা বাকি ছিল সেকেন্ড জি এপিস্টেসিস একটা বাকি ছিল, আমরা ডমিনেন্টটা বুঝি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেকেন্ড ল। আচ্ছা ঠিক আছে, চলো স্যার করে এলো, তাহলে তো বিশাল পার্ট বাকি। জি স্যার। ও আসো তো, চলো মেন্ডেলের সেকেন্ড ল এর ডেভিয়েশনস এর যে কোনো ল এর ডেভিয়েশনস কথাটা মানে কি? এক্সেপশন, ব্যতিক্রম। মেন্ডেলের সেকেন্ড ল এর রেশিও কত পেয়েছিলাম? 9:3:1। এটা ফ্লাকচুয়েট, ডেভিয়েট করে রেশিও, ডিফারেন্ট রেশিও আসে। এরকম আমরা তিনটা ব্যতিক্রম পড়েছিলাম। প্রথম ব্যতিক্রমটা ছিল কমপ্লিমেন্টারি জিন। কমপ্লিমেন্টারি জিন, কেউ বলতে পারবা কমপ্লিমেন্টারি জিনের রেশিও কত পেয়েছিলাম? 9:7। থ্যাংক ইউ, 9:7। দুই নম্বরে ছিল ইপিস্ট্যাসিস। ইপিস্ট্যাসিস আবার দুই রকমের। নাম্বার 1 ডমিন্যান্ট ইপিস্ট্যাসিস। ডমিন্যান্ট ইপিস্ট্যাসিসের রেশিও হচ্ছে ইপিস্ট্যাসিস, এটার রেশিও ছিল 13:3। যাই পাও না কেন, ওই দুইটা নাম্বার যখন তুমি অ্যাড করবা, তুমি কত পাবা জানো? 16 পাবা। এই দেখো, অ্যাড করলে 16 পাবা, এটা অ্যাড করলে 16 পাবা। ঠিক একই ভাবে তুমি যখন সেকেন্ডটাতে যাবা, সেটার নাম হচ্ছে ডুপ্লিকেট রিসিসিভ ইপিস্ট্যাসিস। এটা রেশিও হচ্ছে 9:7। এটা অ্যাড করলে তুমি 16 পাবা। এখন একটা কোশ্চেন প্রায় আমাকে আস্ক করা হয়, স্যার এখানেও 9:7, এখানেও 9:7। তাহলে এক্সামে যদি এভাবে আমাকে আস্ক করা হয় যে টিচার ডিসকাস করছেন একটা রেশিও নিয়ে, মেন্ডেলের ডেভিয়েশনস নিয়ে, সেকেন্ড ল এর ডেভিয়েশনস নিয়ে, যেখানে রেশিও ফাইনালি আসলো 9:7, এটা হচ্ছে স্টেপ। তো সিতে গিয়ে আমি কোনটা ডেসক্রাইব করব? আমি কি স্যার কমপ্লিমেন্টারি জিন ডেসক্রাইব করব নাকি ডুপ্লিকেট রিসিসিভ ইপিস্ট্যাসিস? তো এটার পেছনে একটা ক্লু আছে, আমি ক্লুটা বলছি, স্টেপ বাই স্টেপ যাই। তো তোমরা আমাকে যা ইনফর্ম করলে থার্ড ব্যাচের স্টুডেন্টরা, যে আমাদের নাকি এই পর্যন্ত পড়া হয়েছে, ডমিন্যান্ট ইপিস্ট্যাসিস পর্যন্ত নাকি পড়া হয়েছে, ডুপ্লিকেট রিসিসিভ ইপিস্ট্যাসিস নাকি পড়া হয় নাই, তাই তো? তো চলো ডুপ্লিকেট রিসিসিভ ইপিস্ট্যাসিস থেকে স্টার্ট করি। এটা আরেকটা নাম হচ্ছে ডেফ মিউটিজম। ডিয়ার স্টুডেন্টস, ডুপ্লিকেট রিসিসিভ ইপিস্ট্যাসিস নামে এটা এক্সামে যতটা না আসে, তার থেকে বেশি আসে এটা ডেফ মিউটিজম নামে। তো বুঝতেই পারতেছো, এটা খুবই সিগনিফিক্যান্ট একটা টপিক, ইম্পর্টেন্ট একটা টপিক। তো আমি এটাকে এক্সপ্লেনেশনে চলে যাচ্ছি, তোমরা খেয়াল করো। তাহলে আমি এটা ঠিক জেনেটিক এক্সপ্লেনেশনে চলে গেলাম। জেনেটিক এক্সপ্লেনেশন, আমার সাথে সাথে লিখবা। Number 1, gene responsible for genes. Responsible, yes sir. Normal hearing,
and speaking. তো কবর করতেছে Speaking equal to capital D and capital E. Number 2, কথা বলতেছো কেন স্যার? Gene responsible for deaf mutism বা mute লিখো small e and small e. তাহলে আমরা দুইটা জিনের ইনফরমেশন লিখলাম। তো একজন ডেফ মিউট ফাদার, ডেফ মিউট ফাদার, ক্যাপিটাল ডি স্মল ই স্মল ই। বিয়ে করলেন একজন ডেফ মিউটকে, তাহলে ডেফ মিউট মাদার। আগে এই জিনিসটা একটু বোঝাই, স্যার খেয়াল করো। একজন পারসন একটু খেয়াল করো, জিনস রেসপন্সিবল ফর নর্মাল হিয়ারিং এন্ড স্পিকিং, ডেফ মিউট। ডেফ বলতে কানেও শুনে না, মুখ দিয়ে কথা বলতে পারে না। তো যিনি পারছেন তার জেনোটাইপগুলো কিন্তু ডমিনেন্ট, ক্যাপিটাল লেটার ইউজ করা হয়েছে, ক্যাপিটাল ডি and capital E। তোমরা দেখতে পাচ্ছ এই যে ক্যাপিটাল D, এটা নরমাল হিয়ারিং এন্ড স্পিকিং এর জন্য রেসপন্সিবল। আর একজন পারসনের ক্ষেত্রে, ফিমেল পারসনের ক্ষেত্রে নরমাল হিয়ারিং এন্ড স্পিকিং এর জন্য রেসপন্সিবল হচ্ছে ক্যাপিটাল E। সো এটাও ডমিনেন্ট জিন, এটাও ডমিনেন্ট জিন। তাহলে এই ডমিনেন্ট জিনের উপরে পাওয়ার দেখাচ্ছে কে? রিসিসিভ জিন। কোন জিন? রিসিসিভ জিন। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হলো রিসিসিভ জিন তখনই অ্যাক্টিভেট হয় যখন সে কোন স্টেজে থাকে? হোমোজাইগাস। হোমোজাইগাস কথাটার মানে কি? বোথ আর সেম। এই যে ডিডি ইই, ডিডি আছে এখানে, এই একসাথে সে যখন থাকে থেকে সে কার উপরে ডমিনেন্সি দেখাচ্ছে? ক্যাপিটাল ই এর উপরে। ছিল রিসিসিভ জিন, বাট রিসিসিভ যদি কি ফর্মে থাকে? একটা না পেয়ার? পেয়ার ফর্মে থাকাকে কি বলে? হোমোজাইগাস না হেটেরোজাইগাস? হোমোজাইগাস। ঠিক আছে, তাহলে হোমোজাইগাস স্টেটে সে যখন থাকবে, সে মানে কি? রিসিসিভ জিন। তখন সে ডমিনেন্সি দেখাবে কার উপরে? ডমিনেন্ট জিনের উপরে। ডমিনেন্সি দেখায় এই মানুষটাকে সে কি বানাই ফেলছে? ডেফ মিউট। সিমিলারলি ওরও নরমাল মেল হওয়ার কথা ছিল, ক্যাপিটাল ডি, বাট তার সাথে কে আছে? ডেফ মিউটের জন্য রেসপন্সিবল জিন। এবং তারা কোন অবস্থায় আছে? হোমোজাইগাস না হেটেরোজাইগাস? এই হোমোজাইগাস স্টেজে যখন দুইটা রিসিসিভ জিন থেকে কার উপরে পাওয়ার দেখায়? ডমিনেন্ট জিনের উপরে, তখন সেটাকে বলে ডুপ্লিকেট রিসিসিভ এপিস্টেসিস। ডুপ্লিকেট কেন? ওই যে দুইটা সেম টাই, তখনই সে একজন পারসনকে কি বানাবে? ডেফ মিউট বানাবে। বোঝাতে পেরেছি? এরকম একজন ডেফ মিউট মেল বিয়ে করেছেন একজন ডেফ মিউট ফিমেলকে। আসেন স্যার তাদের বাচ্চা কাচ্চাগুলো কেমন হবে দেখি। এদিকে তাকাও। এটা স্যার যে কোনো একজনকে সবগুলো ডমিনেন্ট। আসো স্যার, এখন আসো, এখান থেকে গ্যামেট গুলো কি হবে বলো? ক্যাপিটাল ডি স্মল ই। সেকেন্ডটা কি হবে বলো? ক্যাপিটাল ডি স্মল ই। আবার ক্যাপিটাল ডি দিয়ে দুইটা স্মল ই কে মাল্টিপ্লাই করবা। ক্যাপিটাল ডি স্মল ই, ক্যাপিটাল ডি স্মল ই। এখানের গ্যামেট গুলো কি হবে? স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি ক্যাপিটাল ই। এখানেও সেম, স্মল ডি ক্যাপিটাল ই, মানে সবগুলা গ্যামেটই কি? সেম। আচ্ছা এখানে কি লিখবা বলো তো? প্যারেন্ট 1। এখানে কি লিখবা? G1 গ্যামেট 1। এবার আসো, এখান থেকে বোর্ডে তাকাও, সবগুলা যেহেতু সেম, তুমি একটা গ্যামেটের ফিউশন দেখাবা, একটা গ্যামেটের। এই দুইটা ফিউজ হইছে, ফিউজ হয়ে কি পাবো বলো তো? কথা বলো। ক্যাপিটাল ডি স্মল ডি।
ক্যাপিটাল ই স্মল ই, এরা কারা? F1 ভেরি গুড, F1। F মানে F মানে ফিলিয়াল, F মানে ফিলিয়াল, ফিলিয়াল জেনারেশন 1, গ্যামিট 1, প্যারেন্ট বা প্রথম জেনারেশন। So this is its genotype. What will be its phenotype? Either it will be hearing or normal hearing or speaking or deaf mute. কি হবে এটা? এটা হবে normal hearing and কেন? এখানে স্মল ডিও আছে, স্মল ইও আছে, যারা কিসের জন্য রেসপন্সিবল, কিন্তু কি ফর্মে নাই? হোমোজাইগাস, ডুপ্লিকেট ফর্মে নাই, হোমোজাইগাস ফর্মে নাই। তো যতক্ষণ পর্যন্ত একটা অফস্প্রিং এর মধ্যে ক্যাপিটাল স্মল বি থাকবে দুইটা, অথবা স্মল ই থাকবে দুইটা, ওই পার্সনটাই কি হবে? ডেফ মিউট হবে। যদিও এখানে ডেফ মিউটের জন্য রেসপন্সিবল জিন আছে, বাট দে ডু নট রিমেইন ইন হোমোজাইগাস স্টেট। সেই কারণে এদের বাচ্চা কাচ্চা সবগুলা, যতগুলা বাচ্চা কাচ্চা হবে, সবগুলা বাচ্চা কাচ্চা হবে নরমাল হিয়ারিং এ, তাদের মধ্যে কোনো ডেফ মিউটিজম দেখা যাবে না। ঠিক আছে? তাহলে এই ফ্যামিলি থেকে, এরকম একটা ডেফ মিউট ফ্যামিলি থেকে একটা ছেলে হইছে, এটা ছেলে, ওইখানে আরেকটা ডেফ মিউট ফ্যামিলি থেকে মেয়ে হইছে, তাহলে এই মেয়ে আর এই ছেলে আবার বিয়ে করছে। এবার চলো তাদের জেনারেশন কি হবে। তো চলো এখন F1 টা গিয়ে কি হয়ে যাবে বলো তো স্যার? P2 হয়ে যাবে না? এরা প্যারেন্ট 1 ছিল, এখন এর কি হয়ে গেছে? প্যারেন্ট 2। তাহলে প্যারেন্ট 2 এর মেইলের ক্ষেত্রে কি আছে দেখো, বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও, মজা পরে করিস রে বাপ এগুলো নিয়ে। আসেন এদিকে তাকান, এটা কে? ছেলে, এটা কে? মেয়ে। এটা এই ফ্যামিলি থেকে ছেলে, সেম এরকম একটা ফ্যামিলি থেকে মেয়ে আসছে, এবার তারা বিয়ে করলো। এবার খেয়াল করো এদের গ্যামিট গুলো কি হবে। ফার্স্ট গ্যামিটটা কি হবে? ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই। সেকেন্ড গ্যামিটটা হবে ক্যাপিটাল ডি স্মল ই। থার্ড গ্যামিটটা হবে স্মল ডি ক্যাপিটাল ই। লাস্ট গ্যামিটটা হবে স্মল ডি স্মল ই। সিমিলারলি এখান থেকেও তুমি সেম গ্যামিট পাবা না? ওকে স্যার, গ্যামিটগুলো তো পেয়ে গেলাম। এবার এগুলাকে নিয়ে আমরা কোন বোর্ডে যাব? চেকার বোর্ডে যাব। তো যাই চেকার বোর্ডে, চলো। এটাকে তুমি যদি P2 দেখাও, মানে প্যারেন্টস 2 দেখাও, এটাকে কি দেখাবা? G2। আর এখান থেকে এখন তুমি F2 বের করবা। F2 এর জন্য তুমি কি ড্র করতে যাচ্ছ বলো তো? চেকার বোর্ড। চেকার বোর্ডের আরেকটা নাম পানেট স্কয়ার বোর্ড। পানেট স্কয়ার বোর্ড। তো চলো ড্র করি, সবাই কপিতে আমার সাথে সাথে চেকার বোর্ডটা প্রিপেয়ার করতে থাকো। আমি তোমাদেরকে জাস্ট আউটলাইনটা দিয়ে দিই। দেখো চেকার বোর্ডটা ড্র করবা কেমনে দেখো, আগে এই স্টেজে নিবা, নেয়ার পরে এটা ফ্রি হ্যান্ডে ড্র করবা। এটা ড্র করার জন্য একেবারে ইরেজার স্কেল নিয়ে বসার কোনো মানে হয় না। ওকে, এবার আসো সবাই বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও। এই বক্সে কি করতে হবে? এপাশে কি? মাদার। এখানে গ্যামিটগুলো বলো। ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই, ক্যাপিটাল ডি স্মল ই, স্মল ডি ক্যাপিটাল ই, স্মল ডি স্মল ই। সিমিলারলি এখানেও গ্যামিটগুলো সেম বসবে। এবার দেখো আমি জাস্ট একটা করে দিচ্ছি, এদিকে দেখো, এদিকে দেখো। এই যে এই বক্সে অনেকে এভাবে লিখে ডিই ডিই, না এভাবে লেখা যাবে না স্যার, তোমাকে অ্যালিল ফলো করে লেখা লাগবে। এইডি এইডি একই অ্যালিলে যাবে। সো ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই ক্যাপিটাল। সেকেন্ড বক্সে ক্যাপিটাল ডি ক্যাপিটাল ডি ক্যাপিটাল ই দেন স্মল ই। ঠিক আছে? ওকে, এভাবে করে 16টা বক্স ফিল আপ করো।
এভাবে করে 16টা বক্স ফিল আপ করো। আমি 2 মিনিটের জন্য সাইলেন্ট হচ্ছি, তোমরা বোর্ডের দিকে তাকাবা না, বিপদে পড়লে বোর্ডের দিকে তাকাবা, নিজে নিজে প্র্যাকটিস না করলে এগুলো কখনোই পারবে না। একজনকে সবগুলা ডমিনেন্ট দিলে কি হয়? হবে না তো, ডমিনেন্ট দিলে আপনি তো এটা প্রুফ করতে পারবেন না। তো আমাদের তো টার্গেট হচ্ছে ফর্মুলাটাকে প্রুফ করা। আর স্যার ওইটাতে ছেলে ওইটা কেমনে ইয়া করতে? আমরা এই যে ফিচারগুলো নিয়ে আমরা রিসার্চ করতেছি, এগুলো সবগুলা হচ্ছে অটোজোমাল ক্যারেক্টার। সেক্স ক্রোমোসোম হচ্ছে XY, মেইলের জন্য XY, ফিমেলের জন্য XX। ওগুলা নিয়ে আলাদা স্টাডি আছে, সেক্স ক্রোমোসোম রিলেটেড স্টাডি আলাদা। এতক্ষণ ধরে যা ফিচার পড়ে আসছি সেই পর্যন্ত এগুলাকে বলে অটোজোমাল ক্যারেক্টার। অটোজোম মানে কি? ওই যে লিখি 44 প্লাস XY, এই 44 নাম্বার অফ ফিচার হচ্ছে এইগুলা। এই জন্য এখানে ছেলে মেয়ে বিষয়টা আসে নাই যে এটা ছেলে, এটা কেমনে বুঝছি, এটা তো অটোসোমাল ক্যারেক্টার, 44 নাম্বার অফ ক্রোমোসোমের মধ্যে আছে। বুঝাইছিল যে XXY XYY। শেষ করেন। শেষ কয়টা পাইছে ফিচার? আচ্ছা বক্সে শুনো, এইদিকে তাকাও। যেমন আমাদের এখানে একজন স্টুডেন্ট, আমরা এখানে জাস্ট এই চেকার বোর্ড লিখে মানে জেনোটাইপগুলো লিখে বসে আছে। প্রত্যেকটা বক্সে জেনোটাইপের নিচে কি লেখা লাগবে? ফেনোটাইপ লেখা লাগবে। যেমন আমি এটা লিখে দেই, ফার্স্ট বক্সে আমি কোনো স্মল ডি স্মল ই কে পেয়ার ফর্মে পাচ্ছি না, আমি জাস্ট এখানে নরমাল লিখব। এখানেও পেয়ার ফর্মে পাচ্ছি না, এটাও নরমাল। বুঝছো? এভাবে করে প্রত্যেকটা বক্সে জেনোটাইপের নিচে কি লেখা লাগবে? ফেনোটাইপ লিখেন। এবং ফেনোটাইপ দেখেই ফাইনালি আপনি কি জাজ করতে পারবেন কয়টা নরমাল হিয়ারিং আর কয়টা ডেফ মিউট। দেখি কেউ কোনো অ্যানসার বলবেন না, জাস্ট আমাকে বলেন স্যার কমপ্লিট, আমি দেন টপিকটা কি অবজার্ভ করব। ফিনিশ। স্লো কেন? তাড়াতাড়ি করুন না। আমরা 7:45 এর মধ্যে চলে যেতে হবে। আজকে আমি তার ডিজাইন হ্যাঁ দিয়ে দাও মানে আপনার পরে নাই। হ্যাঁ, এখন নিচে তুমি লিখো নরমাল হিয়ারিং ইজ টু ডেফ মিউট পাইছো কয়টা? স্যার মানে তাই তো স্যার বোর্ড চেকআপ বোর্ডটা একটু বড় করে রাখা লাগবে না স্যার? মানে সব ডাটাগুলো ইনপুট দেওয়া যায় নর্মাল বা ডেফ বা মিউট আমরা স্যার একটু বড় করে একটু আমি তো সবসময় বলি একটু বড় করে ড্র করার জন্য। তোমরা তো ছোট করে কপি স্যার এমনি তো স্যার কমপ্লিট এমনি পেজ ছিঁড়ে ফেলে দিচ্ছ। আর চেকার বোর্ড ড্র করার সময় দুনিয়ার সব কিপটামি, কত ছোট করে চেকার বোর্ড ড্র করা যায়। আপনার পরে ইয়েস তুই তো নরমাল জেনোটাইপে লিখতে পারবি না তুই। স্যার মাইক্রোস্কোপ স্যার এমনি এটা হয়েছে এবার লিখো ফেনোটাইপ লিখতে হবে, তো ফেনোটাইপ না লিখলে বের করতে পারবো না। সবগুলোতে ফেনোটাইপ লিখো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি জাস্ট একটা বক্স দেখাই। যেমন দেখো এই বক্সে কি হবে? আশফাক, এই বক্সে কি লিখবো? এই বক্সটাতে বলো। আর ডি ডি ক্যাপিটাল জি ক্যাপিটাল ডি, স্মল ই স্মল ই স্মল ই। এটা নরমাল নাকি ডেফ মিউট? এটা ডেফ মিউট। কেন ডেফ মিউট? কারণ এখানে যে দুইটা পেয়ার আছে। ভেরি গুড, ঠিক আছে। বলনা যে ডিডি আছে কি একটা সে ওমতো ইয়ে করে তোরা ওকে খালি খুঁজে খুঁজে ইয়ে করস। আপনার পরে এমনি স্যার রেকর্ডিং কিছু বল তো। নষ্ট ডান। নরমাল কয়টা পাইছো? 9টা, ঠিক আছে, তো হয়ে গেছে কাজ।
তাহলে লিখতে হবে লাস্টে এরকম যে নরমাল হিয়ারিং ইজ টু ডেফ মিউট ইকুয়াল টু 9:7 এই প্যাটার্নে লেখা লাগবে নরমাল হিয়ারিং এন্ড স্পিকিং ইজ টু ডেফ মিউট ওকে একটু বুঝাই দাও না বুঝলে ওকে একটু বুঝাই দাও বুঝতে পারছিস আচ্ছা এখানে বলতেছে কোনটা নরমাল আচ্ছা একটু কপিটা দিকে আনো শুনো এই যে এটা ডেফ মিউট হই এটা নরমাল কেন নরমাল কারণ এখানে তুমি ওই বক্সটা খেয়াল করবা যেই বক্সে দুইটা স্মল ই একসাথে আছে অথবা দুইটা স্মল ডি একসাথে আছে তো ওই বক্সগুলাই কি হয়ে যাবে ডেফ মিউট আর যেই বক্সে ওই প্যাটার্নে থাকবে না স্মল ই অথবা স্মল ডি ওই বক্সগুলো কি হবে নরমাল নিজে করে বের করার চেষ্টা করো 9:7 ওকে স্যার তাহলে এই টপিকটা শেষ সবাই ক্যাচ করতে পারছি এখন আমাকে যদি জানতে চায় আমার কাছে যদি জানতে চায় যে কেন এটাকে আমরা ডেফ মিউট বলছি আমি বলবো যে ডেফ মিউটের জন্য রেসপন্সিবল জিনগুলো এখানে কি ফর্মে আছে পেয়ার ফর্মে আছে ডুপ্লিকেট ফর্মে থেকে সে কার উপরে ডমিনেন্সি দেখায় ডমিনেন্ট জিনের উপরে এই জন্য এই বক্সটা নরমাল জিন ডমিনেন্ট প্রেজেন্ট থাকা সত্ত্বেও এটা কি হয়ে যাচ্ছে ডেফ মিউট হয়ে যাচ্ছে এভাবে করে তোমাকে এক্সপ্লেনেশনটা দেয়া লাগবে যদি জানতে চায় আর কি এক্সামে কোশ্চেন অনেক ভাবে হইতে পারে স্যার তুমি এগুলো মাথা খাটায় এক্সাম হলে ইনস্ট্যান্ট অ্যানসার রেডি করার জন্য নিজেকে প্রিপেয়ার রাখবা সো দিস টপিক ইজ ওভার আমরা আশা করতে পারি সবাই চেকার বোর্ড থেকে এই রেশিওটা পেয়েছি নরমাল হিয়ারিং এন্ড স্পিকিং ইজ টু ডেফ মিউট ইকুয়াল টু 9:7 অনলাইনে যারা আছো তাদের কি অবস্থা পেয়েছো স্যার রেশিওটা সেম 9:7 অনলাইনে যারা আছো ওকে ওকে এখন একটা কোশ্চেন আমি আস্ক করি এটা অলরেডি আদার ব্যাচগুলোতে আস্ক করা হয়েছে সেটা হচ্ছে এক্সামে টিচার আমি এটা নিয়ে একটা স্টেপ বানাই এখানে কমপ্লিমেন্টারি জিনের কত আছে রেশিও 9:7 আবার ডেফ মিউটেও কত 9:7 এখন শুনো এর একটা স্টেপ দিচ্ছি আমি একটু মনোযোগ দিয়ে খেয়াল করো biology teacher is discussing two genetical ratios where both cases same phenotypic ratio has come মানে 9:7 তো এই দুইটাকে সেপারেট করার জন্য স্টেমে জাস্ট দুইটা টার্মিনোলজি ইউজ হবে একটা হচ্ছে অ্যালিলিক আর একটা হচ্ছে নন অ্যালিলিক একটা অ্যালিলিক আর একটা নন অ্যালিলিক অ্যালিল মানে কি অ্যালিল মানে হচ্ছে a feature controlling two genes like এটা একটা অ্যালিল এটা একটা অ্যালিল ঠিক আছে এখন স্টেমে বলে দেয়া হলো টিচার at first discuss non allelic ratio then he described allelic সিতে গিয়ে বললো যে কোন একটা ডেসক্রাইব করতে সাপোজ নন অ্যালিলিকটা বললো তুমি কোনটা ডেসক্রাইব করবা কমপ্লিমেন্টারি জিন ভেরি গুড এটা মানেটা বুঝাই দিচ্ছি স্যার যারা ক্লাসগুলো রেগুলার করছো তারা ক্যাচ করতে পারবা ক্যাপিটাল এ কমপ্লিমেন্টারি জিনের কপি এটা দেখো কপিটা দেখো একদিক থেকে আসছিল হোয়াইট ফ্লাওয়ারের জন্য ক্যাপিটাল এ আর এক দিক থেকে হোয়াইট ফ্লাওয়ারের জন্য কে আসছিল ক্যাপিটাল বি ওরা যখন একসাথে একটা অফস্প্রিং এ চলে আসলো দুই জায়গা থেকে আসছে এই জন্য একদিকে ক্যাপিটাল এ আর একদিকে ক্যাপিটাল বি দুইটা যখন একসাথে হয় তখনই ওই বক্সটা কি হয়ে যায় কালারটা হোয়াইট না হয়ে কি হয়ে যায় পার্পল হয়ে যায় তাহলে পার্পল হওয়ার জন্য রেসপন্সিবল জিন হচ্ছে ক্যাপিটাল এ at least একটা ক্যাপিটাল এ এন্ড at least একটা ক্যাপিটাল বি তো দুইটা যেহেতু দুই জায়গা থেকে আসছে তুমি অ্যালিলিক বলবা না নন অ্যালিলিক বলবা নন অ্যালিলিক তো নন অ্যালিলিক হইলে কমপ্লিমেন্টারি জিন কথা বুঝতেছো আমার আর এটা কি অ্যালিলিক একসাথে আছে অ্যালিলিক এখন এরকম একটা স্টেপ তাহলে এখন আশা করি ধরতে পারছো যে টিচার এমন দুইটা জেনেটিক্যাল রেশিও নিয়ে ডিসকাস করছেন যাদের বোথ কেসে কি আসছে phenotypic ratio 9:7 আসছে but at first he described non-allelic one and finally he described allelic তাহলে সি তে গিয়ে বলল যে describe the above mentioned non-allelic ratio তো non-allelic যেহেতু বলছে তুমি describe করবা complementary gene অথবা সি তে বলতে পারে describe the above mentioned allelic ratio তখন তুমি describe করবা deaf mutism allelic বললে deaf mutism
নন অ্যালিলিক বললে কমপ্লিমেন্টারি জিন। ঠিক আছে, ক্যাচ করতে পারছি কিনা? ডান। চলো স্যার, এই পর্যন্ত আমরা মেন্ডেলিজম নিয়ে স্টাডি করলাম। এখন যেই টপিকটা নিয়ে স্টাডি করতে যাচ্ছি এটার নাম হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। তো আমি এন্টায়ার বোর্ডটা রাফ করে দিচ্ছি, তোমরা খেয়াল করো। নেক্সট টপিক হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্স। ডিয়ার স্টুডেন্টস, সো ফার আমি তোমাদেরকে যতগুলা ফর্মুলা পড়িয়েছি একেবারে মেন্ডেলের ফার্স্ট ল থেকে এই পর্যন্ত, এই সবগুলো ছিল মনোজেনিক ইনহেরিটেন্স। কি জেনিক? মনোজেনিক মানে ওয়ান জিন কন্ট্রোলস ওয়ান ক্যারেক্টার, একটা জিন একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে। আজকে পড়াবো পলিজেনিক ইনহেরিটেন্স। এর মানে হচ্ছে before going to start polygenic inheritance, at first you have to know what is called polygene. Polygene means a single feature. Whenever a single feature or character or trait is controlled by more than one gene, একের অধিক জিন দিয়ে যখন একটা ফিচার কন্ট্রোল হবে তখন এই জিনগুলোকে একসাথে বলে পলিজিন, and their heredity is called polygenic inheritance. আবার বলছি, whenever a single characteristic or trait or feature is controlled by more than one gene, then they are called polygene, and their heredity is called polygenic inheritance. তো চলো শুরু করি তাহলে। আজকে এখন আমরা দেখব পলিজেনিক ইনহেরিটেন্স। পলিজেনিক ইনহেরিটেন্সের রেশিওটা খুবই নাইস। আমি রেশিওটা বলবো না, ফাইনালি কাউন্ট করে তুমি এটা কি পাবা, অ্যাড করার পরে 16 পাবা। তো রেশিওটা তুমি প্রিপেয়ার করবা, প্রিপেয়ার করে কিভাবে 16 আসলো এটা আমাকে বুঝাই দিবা। তো আমি এবার এটা তাহলে ডেফিনিশনটা লিখো পলিজেনিক ইনহেরিটেন্সের। এট ফার্স্ট এটার স্টেটমেন্ট বা ডেফিনিশনটা লিখো। পলিজেনিক ইনহেরিটেন্স লিখো, whenever a single character is controlled by, character লিখতে পারো, trait লিখতে পারো। yes 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 sir. ওকে, তাহলে whenever a single, তুই লিখিস ফাইজলামি দুষ্টুমি কেন করতেছিস রে বাবা? আমি তোদের টেস্ট পরীক্ষার জন্য আমি পাগল হয়ে যাচ্ছি, কেমন টেনশন। তোরা তোদের মানে বসে বসে কি করতেছিস না করতেছিস, বসে সাবানটা একটু সিরিয়াস যা পড়াচ্ছি এতটুকু সিরিয়াস। এগুলো কি ফেলস না, এগুলো কি ঘটি বদনা এগুলো নিয়ে বসছে। লিখতেছিস এরপর পানিশমেন্ট দিব। কই পেন কই? হ্যাঁ লিখে শুরু কর। Whenever a single trait or character is controlled by more than one gene, then they are combinedly called polygenes. Then they are combinedly called polygenes, and their heredity is called polygenic inheritance. আবার বলছি, whenever a single character or trait or feature is controlled by more than one gene, then they are combinedly called polygene, and their heredity is called polygenic inheritance. হয়েছে? এবার জেনেটিক এক্সপ্লেনেশন। ও এখানে একটু বলে নেই, পলিজেনিক ইনহেরিটেন্স কিন্তু কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ নট কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভ, জিনের সংখ্যার উপরে এই ফিচারটা ভ্যারি করবে, একটু পরেই বুঝবা। তো আমরা এখানে জেনেটিক এক্সপ্লেনেশনে হিউম্যান স্কিন কালার নিয়ে স্টাডি করব। यस হ্যাঁ,
human skin color is sir, is controlled by 4 genes remain in 2 allele. আচ্ছা একটা কোশ্চেন আছে আগে তো শেষ করি। আমারও আছে অনেক B1 and B2 B2 এখানে কপি একটা সাইডে লিখে রাখো here if you get 4 capital B in a person's body he or she will be extreme black তিনটা ক্যাপিটাল বি যখন পাবা উনি হবেন ডিপ ব্ল্যাক স্যার ডিপ নিগ্রো পাই তিনটা ক্যাপিটাল বি যখন পাবা উনি হবেন মিডিয়াম ব্ল্যাক স্যার এই প্যারা Yes, sir. Yes, sir. Shams, no problem. মুলাতো কাফে Okay. Then একটা ক্যাপিটাল বি হলে হবে লাইট ব্ল্যাক যেমন আর কোনো ক্যাপিটাল বি না পেলে নো ক্যাপিটাল বি তো হোয়াইট হবে নো বি সেক্ষেত্রে উনি হবেন হোয়াইট यस হোয়াইট ওকে এখন আসো এই কথা এটা ভেরি এরকম একজন এক্সট্রিম ব্ল্যাক পারসন নট এক্সট্রিম capital B1 capital B1 capital B2 capital B2 বিয়ে করেছেন একজন হোয়াইট ফিমেল বুঝলাম না কি তোমাকে ভাষা শিল্পী আরে জেনে খারাপ হয়েছে পুরো খারাপ হয়েছে ডাইভার্সিটি ব্যথা হবে তো কি এবার কেউ মাত্র বেশি শ্বাসকে মাঠে ব্যথা পেলে তো এদিকে তাকান স্যার ডমিনেন্ট স্পিসিস ভাই গ্যামিট গুলা হবে ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 সবগুলা গ্যামিটই সেম হবে তা আমি আর ওদিকে গেলাম না বাকিটা তোমরা মাল্টিপ্লাই করে নিও এখান থেকে তোমরা গ্যামিট পাবা সবগুলা স্মল b1 স্মল b2 এখন উনাদের বাচ্চা কাচ্চাগুলো হবে দেখো ক্যাপিটাল B1 স্মল b1 ক্যাপিটাল B2 স্মল b2 তুমি জাস্ট অবজার্ভ করবা এখানে কয়টা ক্যাপিটাল B আছে বলো দুইটা এখন তুমি বলো এটা কোয়ালিটেটিভ না কোয়ান্টিটেটিভ কোয়ান্টিটেটিভ b এর নাম্বারের উপরে তার ফিচারগুলো ভ্যারি করতেছে তার মানে f1 এর যতগুলা বাচ্চা কাচ্চা হবে সবগুলা বাচ্চা কাচ্চা হবে মিডিয়াম ব্ল্যাক ব্ল্যাক হোল এরা ছিল প্যারেন্ট 1 আল্লাহ যত দিন যাচ্ছে কেমন যেন ছাগলের মতো হয়ে যাচ্ছিস তোরা রে আচ্ছা এখান থেকে গ্যামিট সবগুলাই বের করিও তোমরা ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 ঠিক আছে স্যার এখান থেকেও সেম স্মল b1 স্মল b2 সবগুলাই দেখাইও স্মল b1 স্মল b2 গ্যামিট চারটা চারটা সবগুলাই দেখাবা স্মল b1 স্মল b2 তাহলে f1 এর সবার জেনোটাইপ হবে ক্যাপিটাল B1 স্মল b1 ক্যাপিটাল B2 স্মল b2 তোমরা দেখতে পাচ্ছ যে এখানে f1 এ কয়টা ক্যাপিটাল B আছে দুইটা ক্যাপিটাল B আছে 1 2 এখানে কোনো ফ্যাক্ট না দুইটা ক্যাপিটাল B আছে তার মানে ওই ফর্মুলা অনুযায়ী অফস্প্রিং গুলো কি হবে মিডিয়াম ব্ল্যাক হবে ঠিক আছে এখন খেয়াল করো এই ফ্যামিলি থেকে এই যে বাচ্চাটা হলো সে ছেলে সেম আরেকটা ফ্যামিলি থেকে আসলো মেয়ে এবার এই ছেলে ওই মেয়েকে বিয়ে করেছে তাহলে তাদের অফস্প্রিং গুলো কি হবে দেখো এবার এখানে খেয়াল করো গ্যামিট গুলো আগে দেখো ক্যাপিটাল B1
স্মল b1 ক্যাপিটাল b2 স্মল b2 এটা একটা অ্যালিল এটা একটা অ্যালিল মাল্টিপ্লাই কেমনে করবা ফার্স্ট গ্যামেটটা কি হবে ক্যাপিটাল b1 ক্যাপিটাল b2 সেকেন্ড গ্যামেটটা কি হবে ক্যাপিটাল b1 স্মল b2 থার্ড গ্যামেটটা কি হবে স্মল b1 ক্যাপিটাল b2 লাস্ট গ্যামেট স্মল b1 স্মল b2 এভাবে করে তুমি চেকার বোর্ডে রেডি করো কলামে যে চারটা গ্যামেট রোতেও সেই চারটা গ্যামেট মাল্টিপ্লাই করো মাল্টিপ্লাই করার পরে ফাইনালি কি পাচ্ছ বলো তুমি খেয়াল করবা যেই বক্সে চারটা ক্যাপিটাল বি আছে তোমাদের এখন এই জিনিসটা বেশি লাগবে এই যে হিয়ার দিয়ে যেই ফর্মুলাটা মেনশন করা হয়েছে এটা বেশি লাগবে যেই বক্সে চারটা ক্যাপিটাল বি পাবা 1 2 ডাজন্ট ম্যাটার স্যার এখানে ফ্যাক্ট হচ্ছে কয়টা ক্যাপিটাল বি আছে অফিস স্প্রিং এর বক্সে স্যার এখন তো মেল ফিমেল দরকার হ্যাঁ এটা হ্যাঁ মেল হতে পারে ফিমেল হতে পারে এই ফ্যামিলি থেকে মেল হয়েছে আর একটা ফ্যামিলি থেকে ফিমেল হয়েছে এই মেল আর ওই ফিমেল বিয়ে করলো তাদের অফিস স্প্রিং গুলো আমরা এখন বের করতে যাচ্ছি মানে তাদের প্রবাবিলিটি কত কি রেশিও অফিস স্প্রিং আর ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে ব্ল্যাক হবে হোয়াইট খুব কম কাউন্ট করে দেখেন একটা রেশিও ফাইন একটা রেশিও বের হবে কাউন্ট করে দেখেন আমরা তাই না জি না স্যার এক্সট্রিম ব্ল্যাক আর হোয়াইট এক্সট্রিম হোয়াইট আর এক্সট্রিম ব্ল্যাক হ্যাঁ ওগুলো থাকবে তো ওগুলো থাকবে আপনি ইয়ে করেন না চেকার বোর্ড না করে বক বক করে লাভ কি মনে হয় আবার কি এক্সট্রিম ব্ল্যাক কোন দিকে আমরা অনলাইনে যারা আছো কোনো প্রবলেম ফেস করলে নক দিও এর ভিতরে 26 তারিখ রাত থেকে সফর শুরু করেছিলাম দেন ইয়েস্টারডে মর্নিং এ এসে পৌঁছলাম আর কি সিলেট ছিলাম 4 দিন দেন 30 তারিখ এসে 1 তারিখ এসে পৌঁছলাম অক্টোবরে চিটচিটং এসে পৌঁছলাম দেন আবার ওই দিন বিকালবেলায় চলে যাই পঞ্চগড়ের উদ্দেশ্যে পঞ্চগড়ে মেন টার্গেট ছিল আসলে কাঞ্চনজঙ্ঘাটা দেখার তো এত ক্লাউডের কারণে আসলে দেখতে পারিনি বাট কিছুটা আবছা আবছা দেখা গিয়েছে ক্লিয়ার দেখা না গেলেও কিছুটা বোঝা গিয়েছে আর ওটার পরে ওখান থেকে পঞ্চগড় থেকে আসলাম দিনাজপুরে কান্তজিও মন্দির শ্রীমঙ্গল তো আমার জায়গা এটা অনেকবারই গেছি তারপরে সেখান থেকে হ্যাঁ ওইখানে আমাদের সাথে ইয়ে ছিল নাবিদ স্যার ছিল তারপর নুরুল আমিন স্যার ছিল স্কুল থেকে ছিল হ্যাঁ স্কুল থেকে গেছিল জুয়েল স্যার আর আরো 3 জন ওনাদের ফ্রেন্ডরাও গিয়েছিল সব মিলে 7 জনের একটা গ্রুপ আর অসাধারণ এই ট্যুরগুলো আসলে এগুলা হিউজ মেমোরি স্যার এগুলা জীবনে স্যার কোন বড় বড় ট্যাক্সিগুলো দেখেন না স্যার দান বক্সের ট্যাক্সিগুলো মাঝে তো যাইনি সিলেটে তো স্কুলে তো আছে সিলেটের মাঝে তো ওগুলো আছে সব বড় করিস আমি মাজার খুব বিজনেস করি সরি মানে মাজার জিয়ারত করবো জিয়ারতের উদ্দেশ্য একটা মাজার কেন্দ্রিক যে ব্যবসাগুলো চলে ওগুলো আমি পটিয়ে দেখবার মাজার জিয়ারত করি ওইটা ঠিক আছে যেটা আমার সামান্য নলেজ যা বলে ওইটা দিয়ে আমি যেটা বিলিভ করি তা জিয়ারত করি বা বাজারে গিয়ে আমি টাকা পয়সা দান করি না টাকা পয়সা দান করার অনেক জায়গা আছে একটা এতিমখানে আপনার টাকা পয়সা দান করা দরকার যে দিতে হয়েছে সেখানে বাচ্চারা খেতে পারতেছে না ওদের কাজে লাগবে এই মাজারে বসে বসে যেগুলো গাঁজা খাচ্ছে এই খাচ্ছে সেই খাচ্ছে এদেরকে বসে খাওয়ানোর কোনো দরকার নেই স্যার সরি এটা আপনাদের হয়তো খারাপ লাগতে পারে বাট এটা আমার পার্সোনাল অপিনিয়নটা দিলাম এটার সাথে আপনাদের কোনো কিছুকে ম্যাচ করানোর দরকার আমি তোমাদের থেকে রেশিওটা শোনার জন্য ওয়েট করছি একটা নাইস রেশিও পাবা ফাইনালি তোমরা সেটা শোনার জন্য ওয়েট করছি তবে কেউ মুখে বলবা না জাস্ট ডান হয়ে গেলে কপিটা আমার দিকে দিয়ে দিবা এবার বক্স বড় সাদিকে স্লোলি যাও আস্তে আস্তে ভুল করে ফেলবো আস্তে আস্তে ভুল করে ফেলবো তো এই পঞ্চগড়টা খুবই সুন্দর একটা জায়গা বাংলাদেশটা কত সুন্দর স্যার সিলেট অনেক সুন্দর জায়গা ভোরগঙ্গা তো আরো সুন্দর
কোনটা বুড়িগঙ্গা বুড়িগঙ্গা জাফলং বুড়িগঙ্গাতে কি সৌন্দর্য পাইবি না সৌন্দর্য সব জায়গাতেই আছে চা বাগানটাও আছে এখন নেক্সট বাট ডেফিনেটলি বগুড়াটা কভার করতে পারিনি বগুড়াটা কভার করার জন্য আবার যাব বগুড়া বগুড়াতে বাংলাদেশ পুরো ঘুরে যাচ্ছে এক কোণা থেকে আরেক কোণা হ্যাঁ 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 রাজশাহীতে আসলে নেচার ছাড়া কিছু নেই রাজশাহীতেও যাবো রাজশাহীতে তো গেছি হিস্ট্রিক্যাল মনিউমেন্টস খুবই কম রাজশাহী খুব নিট এন্ড ক্লিন একটা সিটি আপনি জাস্ট কয়েকবার ভিজিট করেন না বোরিং লাগে কয়েকবার না একবার করতে বললেই তো না পঞ্চগড়টা সুন্দর এটা আমার কাছে ভালো লাগছে মানে ভেতরে ভেতরে কি পরিমাণ টি গার্ডেন এই প্লেন ল্যান্ডে টি গার্ডেন হয় ইউ ক্যান্ট ইমাজিন স্যার আর ওখানে আবার ব্যক্তি পর্যায়ে চা বাগান করছে চা বাগান তো ইউজুয়ালি মালিক বড় বড় মালিকরা করে এখানে ব্যক্তি পর্যায়ে বাসার উঠানের সামনে চা বাগান করছে ওইখান থেকে চা মালিকরা এসে চা পাতা কেটে নিয়ে যায় কেজি প্রতি 60 টাকা করে ডান কি পাইছে দেখে এক্সেলেন্ট নেক্সট টার্গেট হচ্ছে লঞ্চে করে বরিশাল যাব তারপর বরিশাল থেকে কুয়াকাটা ট্রাভেলিং নিয়ে লিখতে ইচ্ছা করেছে মাঝে মাঝে ফেসবুক কিন্তু সময় পাই না আসলে লিখতে ইচ্ছা করে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে ইচ্ছা করে যে কেউ যদি ইন ফিউচার যায় কি প্রবলেম ফেস করতে পারে কি বেনিফিট আছে স্যার আপনাকে একটা সাজেশন বলেন শিওর স্যার মানে ছোট ক্যাবিনেটটা এখানে ফিট করে তারপরে ঘুরিয়ে তারপরে সব আসলে মানে স্যার তো আসলে ভালো এটা আমি আসলে আমার নিজের এন্টারটেইনমেন্টটাই খুঁজি অলওয়েজ মানে আমার ছবি দিয়ে একজনকে এন্টারটেইন আমার ওই টার্গেটটা নাই আর কি স্যার খালি টাকা পয়সা দিয়ে চিন্তা করুন আর কি যেমন তুই চেকারবোর্ডে একটা ইয়াও লাগোস না চেকারবোর্ডটা শুরুই করোস না একজনের অন্যরা করে ফেলতেছে তুই শুরুই করোস না চেকারবোর্ড স্যার ফার্স্ট বক্সটা কি হবে যেখানে চারটাই ক্যাপিটাল বি এক্সট্রিম ব্ল্যাক ওভাবে করে করে আস্তে আস্তে আগান এর পরের বক্সে তিনটা ক্যাপিটাল বি তাহলে সেটা হবে ডিপ ব্ল্যাক এভাবে করে আগান এগিয়ে ফাইনালি কি রেশিওটা পান দিকে একটা নাইস রেশিও পাবেন আর কেউ রেশিওটা বলবেন না ফাইনালি জাস্ট কপিটা আমার দিকে দিয়ে দিবেন কমপ্লিট করার পর রেশিও বেশি বেশি শুনো চেকার বোর্ডটাই এক্সামে টিচাররা চেক করে কারণ F2 এর যে চেকার বোর্ড এটা যে স্টুডেন্ট পারফেক্টলি করতে পারবে সে অন্য কোনো কিছু মিস্টেক করার চান্স খুব কম দেন আজকে কি বার যাচ্ছে মানডে ওয়েডনেসডে তোমরা আসবা ওকে ঠিক আছে আসতে সমস্যা নেই অনলাইন অফলাইন একজন আসলো অনলাইন অফলাইন দুইটাই চলবে ক্লাস চলবে স্যার তো রিকোয়েস্ট করতেছি যাদের পক্ষে সম্ভব প্রেশার দিচ্ছি না কেউ যদি মনে করো না আসতে গিয়ে টাইম ওয়েস্ট হচ্ছে আসিও না অনলাইনে জয়েন দাও অনলাইন থাকবে অফলাইনের পাশাপাশি এই আজকে যে প্যাটার্ন আছে এই প্যাটার্নই থাকবে Yes sir, listening. শুনছি স্যার বলেন জাফরুন জি স্টার্ট যে কোনো সমস্যা নাই তুমি তো প্রথমেই সবকিছু ক্লিয়ারলি প্রথমে এক্সপ্লেইন করে দিচ্ছ ক্যাপিটাল ওয়াই দিয়ে তুমি কি ধরতেছো স্মল ওয়াই দিয়ে কি ধরতেছো স্মল এল দিয়ে যে এগুলা যে কোনো অ্যালফাবেট দিয়ে এক্সপ্লেইন করা যায় এটা ম্যান্ডেটরি কোনো কিছু না তবে প্রথমে তুমি যখন সবকিছু সুন্দর করে এক্সপ্লেইন করে দিবা এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই ঠিক আছে এক্সাক্ট বইয়ের প্যাটার্ন ফলো করতে হবে এরকম কোনো কথা না তারপর ডিপ লাইন পাই বানাচ্ছে মিডিয়াম দেখতে সেখানে মুড়ে যায় ঠিক আছে done
এগুলো কিন্তু এক্সামে আসবে স্যার, তোমরা আজকে যেগুলো প্র্যাকটিস করতেছো এগুলো কিন্তু কোনো না কোনো এক্সামে আসবে। রেশিওটা কি আসছে? থ্যাংক ইউ, এক্সেলেন্ট। পাস করে দেবো স্যার কপিটা। ঠিক আছে, এক্সেলেন্ট। তাহলে যারা এখনো মানে স্লোলি বসে আছো, আগাতে পারতেছো না, রেশিওটা খুব নাইস রেশিও না স্যার? 1:4:6:4 দেখতে পাচ্ছ? এই 1 হবে এক্সট্রিম ব্ল্যাক, 4 হবে ডিপ ব্ল্যাক, 6 হবে মিউলেটো, 4 হবে লাইট ব্ল্যাক, আর লাস্টেরটাতে কোনো বি থাকবে না, এটা হবে হোয়াইট। এই জন্য পলিজেনিক ইনহেরিটেন্সের মধ্যে আমরা তাহলে কি জাস্ট একটাই ডিসকাস করি, সেটা কি হিউম্যান স্কিন কালার। এটা ইম্পর্টেন্ট স্যার, এক্সামে আসবে। তোমরা এখন যত সহজে বুঝতে পারতেছো, যত সহজে মানে ক্লাসটা করছো বলে বুঝতে পারতেছো, যারা ক্লাসগুলো করছে না বা যারা এগুলো প্র্যাকটিস করছে না তাদের পক্ষে চেকার বোর্ড মিলানো ডিফিকাল্ট হয়ে যাবে স্যার, ডিফিকাল্ট হয়ে যাবে। কারণ তোমরা মানে এই ক্লাসে তোমাদেরকে একবার প্র্যাকটিস করাতে পারে, আর বাসায় বসে তোমরা এটা প্র্যাকটিস করবা, আমাকে গুলি মারলেও আমি বিলিভ করবো না। যে প্যাটার্নে তোমাদের স্টাডি, যে তোমাদের যে লাইফ প্যাটার্ন, আমার থেকেও বেশি বিজি লাইফ তোমরা লিড করো, কি বলতে হবে। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই রাখলাম ডিয়ার স্টুডেন্টস, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আচ্ছা স্যার, এলইডি নন এলইডি এগুলোর এলইডি মানে হ্যাপি ফিচার কন্ট্রোলিং, যখন দুইটা জিন যে একসাথে থাকা পেয়ে, যেমন স্মল ডি স্মল ই একটা একসাথে পেয়ার ফর্মে আছে না, এটা এলইডি। আবার যখন কমপ্লিমেন্টারি জিন পড়ছিলি সেখানে কি হয়েছিল, এক জায়গা থেকে আসছে ক্যাপিটাল এ, আরেক জায়গা থেকে আসছে ক্যাপিটাল বি, দুই জায়গা থেকে দুইটা এসে পার্পল কালার দিচ্ছে। এখন ওটাকে অ্যালিলিক বলবি না নন অ্যালিলিক বলবি? কেন নন অ্যালিলিক কেন? দুইটা দুই জায়গা থেকে আসছে, দুইটা আলাদা আলাদা অ্যালিল থেকে আসছে, এই জন্য। আল্লাহ হাফেজ স্যার, আসসালামু আলাইকুম। স্যার একটা ক্যাপিটাল এ হইলে একটা স্মল বি হইলে তখন এখানে রাইট, একটা ক্যাপিটাল এ আর একটা স্মল বি, হ্যাঁ ওটা নন অ্যালিলিক হবে, দুই জায়গা থেকে দুইটা আসছে না, মানে এখানে জেনোটাইপিকেশন আছে আর কোনোটাই লাগে না, জেনোটাইপিকেশন ইউজুয়ালি লাগে না, আমি তোমাদেরকে প্র্যাকটিস করে রাখাইছি। ঠিক আছে, ভালো তাহলে সেম হইলে এলইডি, হ্যাঁ সেম ফিচার কন্ট্রোলিং